আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই থাকছে ফরিদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, আহত ৩ পুলিশ। ফরিদপুরের সদরে একাধিক মামলার ৪ আসামির একজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় কোতোয়ালী থানার এসআই এবং ২ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৬:৩০টার দিকে ভাটি কানাইপুর এলাকায় ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো শেখ হাসিনার পতন, ভারতে দলে দলে বাংলাদেশিদের প্রবেশের চেষ্টার তথ্য সঠিক নয়, দ্য হিন্দুর প্রতিবেদন। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রচারিত হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু। বলা হয়েছে, ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হবার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি। গত ৬ বছরে সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। তার মানে বোঝাই যাচ্ছে ভারতীয় কিছু দালাল মিডিয়া এতদিন মিথ্যা অপপ্রচার চালিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। জানাবো অবৈধ প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব। দেশটিতে পলাতক কর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হবার সুযোগ দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা যারা কফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন চাইলে তারা বৈধ হতে পারবেন। সেই সুযোগ থাকছে ২০২৫ সালের ২৯শে জানুয়ারি পর্যন্ত। এদিকে যুক্তরাষ্ট্রের ৪৩,০০০-এরও বেশি ভারতীয় গ্রেপ্তার। যুক্তরাষ্ট্র এবং কানাডা সীমান্তে ব্যাপক হারে বেড়েছে অবৈধ অভিবাসন। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে ১ বছরে ৪৩,০০০-এরও বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য হাতে এসেছে। এবারে থাকছে আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না, জামায়াতের আমির। জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ে নেতাদের দায়িত্বশীল সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। জামায়াতের আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অফিস আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, কোনো মানুষ হয়রানির শিকার হবে না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন, শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবেন, বিচারক তার আসনে বসে মানুষের উপর জুলুম করবেন না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলেপ্পোয় আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা, রুশ বিমান হামলা অব্যাহত। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে রোববার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় আলেপ্পোর একটি হাসপাতালে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফরিদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, আহত ৩ পুলিশ। ফরিদপুরের সদরে একাধিক মামলার ৪ আসামির একজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় কোতোয়ালী থানার এসআই এবং ২ কনস্টেবল আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে ভাটি কানাইপুর এলাকায় ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন কোতোয়ালী থানার এসআই হাসান শিকদার, কনস্টেবল সাগরচন্দ্র সরকার এবং মোহাম্মদ মাহমুদুল হাসান। একাধিক মামলার ৪ আসামি হলেন উপজেলার ভাটি কানাইপুর এলাকার ৪ সহোদর কামরুল, জসিম, আনোয়ার এবং বাদশাহ। তাদের নামে কোতোয়ালী থানায় সন্ত্রাসী, মাদকসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়, গত ২৩শে অক্টোবর ওই ৪ সহোদরের বিরুদ্ধে মারপিটের আরও একটি মামলা করেন কানাইপুরের আনোয়ারা বেগম নামের এক নারী। রোববার বিকেলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান শিকদার আসামিদের ধরতে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই গ্রামে আসামিদের বাড়িতে যান। এ সময় একাধিক মামলার আসামি কামরুলকে আটক করা হয়। তাকে আটকের পর মাদক ব্যবসায়ী আনোয়ার, জসিম, বাদশাহ সহ কয়েকজন সন্ত্রাসী পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা পুলিশের উপর লোহার পাইপ, ছুরি, ট্যাটা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা পুলিশের ৩ সদস্যকে মারপিট করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হন কোতোয়ালী থানার এসআই হাসান শিকদার, কনস্টেবল সাগরচন্দ্র সরকার এবং মোহাম্মদ মাহমুদুল হাসান। স্থানীয় লোকদের সহায়তায় আহত ৩ পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ফিরে আসেন। তারা ফরিদপুর জেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলার শিকার এসআই হাসান শিকদার জানান, বেশ কয়েকটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় এবং আসামি কামরুলকে ছিনিয়ে নেয়। তারা আমাকে সহ ২ কনস্টেবলকে আহত করেছে। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
ভারতে দলে দলে প্রবেশের চেষ্টার তথ্য সঠিক নয়, দ্য হিন্দুর প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় করেছে বলে যে খবর প্রচার করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বলা হয়েছে, ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হবার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত ৬ বছরে সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ই আগস্ট থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে ১,৩৯৩ বাংলাদেশিকে আটক করা হয়। তবে শেখ হাসিনার পালিয়ে যাবার আগে অর্থাৎ ১লা জানুয়ারি থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত এ ধরনের ১,১৪৪ জনকে আটক করা হয়েছিল। চলতি বছর বাংলাদেশি সীমান্ত থেকে মোট ৩,৯০৭ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে। অন্যদিকে ২০২৩ সালে সীমান্ত থেকে মোট ৫,০৯৫ জনকে আটক করেছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যার মধ্যে ৩,১৩৭ জনই ছিল বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পালিয়ে যাবার পর অর্থাৎ ৫ই আগস্ট থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে এর আগে অর্থাৎ ১লা জানুয়ারি থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যাচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি, বরং শেখ হাসিনার সময়ে এই সংখ্যক মানুষ এভাবেই অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত। অবৈধ প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব। অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীদের তালিকা অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হবার সুযোগ দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা যারা কফিল থেকে বিচ্ছিন্ন হয়ে বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন চাইলে তারা বৈধ হতে পারবেন। এই সুযোগ থাকছে ২০২৫ সালের ২৯শে জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানান, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তিনি বলেন, হুরুপপ্রাপ্তদের বৈধ হবার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে, আর এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেনি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ৪৩,০০০-এরও বেশি ভারতীয় গ্রেপ্তার। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে ব্যাপক হারে বেড়েছে অবৈধ অভিবাসন। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে ১ বছরে ৪৩,০০০-এরও বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা এবং মার্কিন সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসন বৃদ্ধি পেয়েছে। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের মধ্যে এটি একটি প্রধান দ্বিপাক্ষিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের উত্তরাঞ্চলীয় সীমান্তের তথ্য অনুসারে গত ১ বছরে গড়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা ২২% বেড়েছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন বিভাগের তথ্য অনুসারে ২০২২ সালের অর্থবছরে মোট ১,০৯,৫৩৫ জন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তাদের মধ্যে ১৬% ছিলেন ভারতীয়। ২০২৩ সালেও এ হার পরিবর্তিত ছিল। এবছর দেশটিতে ১,৮৯,৪০২ জন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তাদের মধ্যে ভারতীয় ছিলেন ৩০,০১০ জন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এ সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এবছর মোট ১,৯৮,৯২৯ জন অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এর মধ্যে ভারতীয় রয়েছেন ৪৩,৭৬৪ জন। এবছর এ সংখ্যা ২২% বৃদ্ধি পেয়েছে। সীমান্ত কর্মকর্তা এবং তাদের হাতে গ্রেপ্তারের ভিত্তিতে এ সংখ্যা জানানো হয়েছে। জানা গেছে, ভিসা পেতে সময় বেশি লাগার কারণে মূলত অভিবাসন প্রত্যাশীরা এ পথ বেছে নেন। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে ১ বছর অপেক্ষা করতে হয়। অন্যদিকে বেশিরভাগ আবেদনকারী মাত্র ৭৬ দিনে কানাডার ভিসা হাতে পেয়ে যান। ফলে কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের চেষ্টা করেন অনেক অভিবাসন প্রত্যাশী। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে অপেক্ষাকৃত কম কড়াকড়ি, ফলে ঝামেলা এড়াতে এবং জটিলতা কম হবার কারণে অনেকেই এ পথ বেছে নেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আল্লেপোয় আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা, রুশ বিমান হামলা অব্যাহত। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস বলছে, সিরিয়ায় বিদ্রোহীরা আল্লেপো দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে রোববার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় আল্লেপোর একটি হাসপাতালে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এসওএইচআর।
ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামা প্রদেশে যেসব এলাকা নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়েছে। পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এফপি বলছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরু হবার পর এবারই প্রথম সিরিয়ার সরকার আল্লেপোর উপর নিয়ন্ত্রণ হারাল। বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে বুধবার থেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে হায়াত তাহরির আল শাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে এইচটিএস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল। এখনও পর্যন্ত ২০ জন বেসামরিক নাগরিক সহ ৩০০-র বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে এইচওএইচআর। আবার ২০১৬ সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধবিমান আল্লেপোতে হামলা চালাল। আল্লেপো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছিল তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এসওএইচআর জানিয়েছে, রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ার বিমান হামলার ঘটনা ঘটেছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় এই শহরে এইচটিএস এখন নিয়ন্ত্রকের ভূমিকায় আছে। এছাড়া আল্লেপো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে। শহরের অন্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হয়েছে।